আমি সমাজসেবী, থানায় খুব যেতাম, এমনটাই দাবি করলেন কুলতলি কাণ্ডে ধৃত জিহাদি সাদ্দাম সর্দার। 17ই জুলাই মধ্যরাতে গ্রেপ্তার করা হয় সাদ্দামকে। আদালতে তোলা হলে সাদ্দাম নিজেকে সমাজসেবী বলে দাবি করেন। এদিকে কুলতলি কাণ্ডে সাদ্দামকে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী। সাদ্দাম সর্দার ও মান্নান খানকে বৃহস্পতিবার 18ই জুলাই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। মামলায় জয়নগর ও কুলতলি থানায় এদের নামে একাধিক মামলা আছে বলে উল্লেখ করেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার হয়নি। পুলিশকে লক্ষ্য করে যে আগ্নেয়াস্ত্র দেখানো হয় তার ভিডিও ফুটেজ আছে বলে আদালতে উল্লেখ। জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী, যদিও কোর্টে সাদ্দামের পক্ষে আইনজীবী বিষয়টি বড় করে দেখানো হচ্ছে বলে জানায়। কোনো অস্ত্র সাদ্দামের কাছে নেই, সাদ্দাম একজন সমাজসেবী। ভুল তথ্যের ভিত্তিতে পুলিশ যায়। সাদ্দামকে ধরতে গেলে গ্রামের মানুষ ধরার কারণ জিজ্ঞাসা করে। 113 টেরোরিস্ট অ্যাক্ট দেওয়া হয়েছে, যা যুক্তিহীন। সেই রকম কোনো ঘটনাই ঘটেনি। 2 মহিলার জামিনের আবেদন জানানো হয়েছে, ছোট্ট বাচ্চা আছে। এই মর্মে ওই 2 মহিলার জামিনের আবেদন জানান সাদ্দামের আইনজীবী। তিনি জানান সাদ্দাম সমাজসেবী, সাদ্দামের সঙ্গে থানার ভালো যোগাযোগ আছে, বারবার থানায় যেতেন সাদ্দাম, রক্তদান শিবিরেরও আয়োজন করতেন। তাহলে তার মক্কেল কি করে টেরোরিস্ট হলেন? আমরা শুনবো সরকারি আইনজীবী কি বলেছেন এই বিষয়ে। কুলতলি 531-এ আজকে সাদ্দাম আরেকজনকে ধরা হয়েছিল, তারা কো-অ্যাকিউজডকে। তাদের এগেনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল। আগে যে দুজনকে পিসি নেওয়া হয়েছিল তাদের থ্রু দিয়ে আমরা এদেরকে ধরতে পেরেছি। আজকে 14 দিনের পিসি আমরা করেছিলাম। মহামান্য আদালত সিডি দেখে তাদের এগেনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল, তাই সাদ্দামের জন্য 12 দিনের পিসি গ্র্যান্ট করেছে। এবং আরেকজন যে ছিল, যে ওনাদেরকে হারবার করেছিল, রেখেছিল মান্নান, তার জন্য 5 দিনের পিসি গ্র্যান্ট করেছে। আমরা শুনবো এই বিষয়ে সাদ্দামের আইনজীবী কি বলেছেন। সাদ্দামের কাছ থেকে প্রথম দিন বলেছে যে প্রথম দিন ওকে অ্যারেস্ট করতে গেছিল, পুলিশের কাছে একটা তথ্য ছিল ও আর্মস নিয়ে ঘুরছে, কিন্তু ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি। প্রথম দিনও পাওয়া যায়নি, পালিয়ে গেছিল বলেছে। আজকেও কোর্টে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে, ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি। আপনারা বলছিলেন যে উনি সমাজ উনি কি করেন? সাদ্দাম কি করেন? সাদ্দাম সমাজসেবামূলক কাজ করেন, এলাকায় ব্লাড ডোনেশন, এই ধরনের সমাজসেবামূলক কাজ, বিভিন্ন সমাজসেবা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত। না না, আপনারা দেখতে বলছিলেন কেন, মানে পুলিশের সঙ্গে যোগাযোগ নিয়ে আপনারা একটা কথা বললেন, সেটা তদন্ত সাপেক্ষ, ওই ব্যাপারে কিছু বলা যাবে না। মানে থানা যাওয়া ছিল, থানা যাওয়া ছিল, আপনি তাই বললেন তো। সাদ্দাম বিভিন্ন সমাজসেবামূলক কাজ করত, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, বিভিন্ন সোসাইটিতে যাতায়াত। সেই সূত্রে কি থানায়ও যেতে হতো? মানে আপনারা কেন চেক করতে বলছেন? সিসিটিভি সেটা আমাদের তদন্তের স্বার্থে বলেছি। কারণে তদন্তে মানে থানা সিসিটিভি দিয়ে কি জানা যাবে? থানা সিসিটিভি আনলে কি জানা যাবে সেটা এখন বলা যাবে না, তদন্ত। হ্যাঁ, পুলিশের সাদ্দামের কল লিস্ট দেখুক, কাদের সঙ্গে যোগাযোগ আছে, ক্রিমিনালদের সঙ্গে যোগাযোগ আছে না সোসাইটির ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ আছে, সেগুলো বলা যাবে না। মানে ওর টার্মসটা কি নিয়েছিল? মানে এই রক্তদান শিবিরের জন্য নিমন্ত্রণ করতে যেতেন, আপনি তো বললেন রক্তদান শিবিরের ছবিতেও দেখা যাবে। সেগুলো এখন তদন্ত হচ্ছে, এখন এই ব্যাপারে কেসের ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ওকে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল, ওকে লার্নেড কোর্ট 12 দিনের পিসি অ্যালাউ করেছে। ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, কেস পারপাসে কোনো কথা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এর মধ্যে একটা ধারা যেটা আছে, অনেকগুলো ধারা দেওয়া আছে, তার মধ্যে 113 নম্বর যে ধারাটা দেওয়া আছে বিএনএস এর নতুন আইনে হয়েছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস। কিন্তু এটা তো কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না। সেটাই আমরা লার্নেড কোর্টকে জানিয়েছিলাম, যে একজন মানুষ যে সমাজসেবার সঙ্গে যুক্ত, তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেছিল, এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করেছে যে একটা সমাজসেবীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে, সেই কারণে ঘটনাটা ঘটেছে। তাহলে এর সঙ্গে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, অ্যান্টি নেশন ক্রাইম কিছু নেই, এটা ভুল ধারণা। ওটা পুলিশের ফলস অভিযোগ। পুলিশের যেটা অভিযোগ যে একটা প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত, না সেটা নয়, সেটা আপনারা কোথায় পাচ্ছেন জানি না।
একদম এফআইআরটা ক্লিয়ার ছিল যে ও আর্মস নিয়ে ঘোরাফেরা করছে, পুলিশ সেখানে যায় কিন্তু ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি, এটাই এফআইআর। ঠিক আছে, অভিযোগ হয়েছিল সাদ্দামের বিরুদ্ধে। সে অভিযোগ সেটা আজকের কেস ম্যাটার না। ধারাগুলো যদি বলেন। অনেকগুলো ধারা ছিল যেগুলো এখন এই মুহূর্তে এখানে ধারা ছিল 190 বিএনএস যে নতুন ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে 191, 115 ক্লজ 2, 115 ক্লজ 2, 132, 121 ক্লজ 2, 109, 111, 112 and 113। অন্যদিকে এই মামলায় ধৃত মান্নানের আইনজীবী জানান তার মক্কেলের নাম কোথাও নেই, পুলিশের বিরুদ্ধে হামলাতেও তার মক্কেলের নাম নেই। ফিশারি থাকতে দেওয়ার জায়গা নয়, তাহলে কেন গ্রেপ্তার করা হলো? তার মক্কেল টেরোরিস্ট নয়, কোনোভাবেই এই মামলায় যুক্ত নয়। তার মক্কেলের ফিশারির আশপাশে যদি কেউ থাকেন তাহলে তার মক্কেলের কিছু করার নেই। দুপক্ষের শুনানি শেষে বারুইপুর কোর্টের বিচারক সাদ্দামের 12 দিনের পুলিশ হেফাজত ও মান্নানের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, সোমবার 15 জুলাই হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল সাদ্দাম। তাকে তন্ন তন্ন করে খুঁজেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কুলতলির চোপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে সেখানে একটি মাছের ভেড়ির আলা ঘরে লুকিয়ে ছিল সোনা পাচার চক্রের মাথা সাদ্দাম। রাত 1:15 নাগাদ চালাঘর ঘিরে ফেলে পুলিশ। তখন ঘুমোচ্ছিলেন সাদ্দাম। পুলিশ দেখেই ফের পালানোর চেষ্টা করে সে, কিন্তু এবার হাতে নাতে তাকে ধরে ফেলে। সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই মান্নান আবার এলাকার সিপিআইএম নেতাও। তবে এখনো পর্যন্ত অধরা সাদ্দামের ভাই সাইরুল সর্দার। আমরা শুনবো পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি কি বলেছেন। এই মাসের 1 তারিখে জয়নগর থানায় একটা কেস রেজিস্টার হয়। অভিযোগ ছিল অভিযোগকারী উনি চুলে জেলার এসে বলে কি এখানে উনি চুল কিনতে এসেছেন, মানে ওটা ওনাদের যে একটা ট্রানজাকশন ছিল ওটা পরে আমরা চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদেরকে এনারা 12 লাখ টাকা মতো টাকা দেয় কিন্তু ওরা চুল পায় না। এটা হচ্ছে আমাদের অভিযোগ। আমরা তখন ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি আর কারাগারে ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাম বেসড অন দ্যাট আমরা বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতী ও আমরা প্রতিষ্ঠা আমরা যাই জালাবিয়া টু কুলতলি থানার আন্ডারে আমরা লোকেশন পাই। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।